বইঘরে আপনাকে স্বাগতম। সব বয়সী সব পাঠকের প্রিয় গোয়েন্দা ফেলুদার রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার। গোয়েন্দা গল্প বাংলার কম লেখা হয়নি, কিন্তু এমন টানটান মেদবিহীন গল্প বিরল। ফেলুদার রহস্য কাহিনীর কোনোটাতেই আড়ষ্টতা নেই, নেই কোনো বাহুল্য, একটা বাড়তি শব্দও খুঁজে পাওয়া ভার। গল্প জুড়ে ছবির পর ছবি ফুটে ওঠে। ফেলুদার একটা পোশাকি নাম আছে, প্রদোষ মিত্র। নিন্তু ফেলুমিত্তির নামেই তার সমস্ত খ্যাতি। রহস্যের জট খুলতে ফেলুদার জুড়ি নেই। তার সহকারী তোপসে নিজের জবানিতে যেসব গল্প লিখেছে, তার মধ্যে ফেলুদার চরিত্রটি স্পষ্ট হয়ে উঠেছে স্বমহিমায়। গল্পের শুরুতে তিনি নিজেকে আড়ালে লুকিয়ে রাখলেও শেষ মুহূর্তে সাফল্যের শীর্ষ স্পর্শ করেন। গোয়েন্দা ফেলুদার অ্যাডভেঞ্চারে তৃতীয় যিনি অপরিহার্য, তিনি লালমোহন গাঙ্গুলি। জটায়ু ছদ্মনামে তিনি অদ্ভুত সব রহস্য উপন্যাস লেখেন। সব মিলিয়ে গোয়েন্দা ফেলুমিত্তিরকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার সাধ্য কারো নেই। ফেলুদা, তোপসে আর লালমোহনবাবুকে নিয়ে লেখা সত্যজিৎ রায়ের প্রতিটি অ্যাডভেঞ্চার অভিযান অবশ্যই পড়তে হবে, না পড়লে ঠকতে হবে। আমাদের আজকের নিবেদন ফেলুদা সমগ্র থেকে সত্যজিৎ রায়ের বাক্স রহস্য। গল্প পাঠে আমি স্মৃতি। ক্যাপ্টেন স্কটের মেরু অভিযানের বিষয়ে একটা দারুণ লোমখাড়া করা বই এই সবে শেষ করেছি, আর তার এত অল্প দিনের মধ্যেই যে বরফের দেশে গিয়ে পড়তে হবে সেটা ভাবতেই পারিনি। অবশ্যই বরফের দেশ বলতে কেউ যেন আবার নর্থ পোল সাউথ পোল ভেবে না বসে। ওসব দেশে কোনো মামলার তদন্ত বা রহস্যের সমাধান করতে ফেলুদাকে কোনো দিনও যেতে হবে বলে মনে হয় না। আমরা যেখানে গিয়েছিলাম সেটা আমাদেরই দেশের ভিতর, কিন্তু যে সময়টায় গিয়েছিলাম তখন সেখানে বরফ, আর সে বরফ আকাশ থেকে মিহি তুলোর মতো ভাসতে ভাসতে নিচে নেমে এসে মাটিতে পুরু হয়ে জমে, আর রোদ্দুরে সে বরফের দিকে চাইলে চোখ ঝলসে যায়। আর সে বরফ মাটি থেকে মুঠো করে তুলে নিয়ে বল পাকিয়ে ছোঁড়া যায়। আমাদের এই অ্যাডভেঞ্চারের শুরু হয় গত মার্চ মাসের এক বৃহস্পতিবারের সকালে। ফেলুদার এখন গোয়েন্দা হিসেবে বেশ নাম হয়েছে, তাই ওর কাছে মক্কেলও আসে মাঝে মাঝে। তবে ভালো কেস না হলে ও নেয় না। ভালো মানে যাতে ওর আশ্চর্য বুদ্ধিটা সানিয়ে নেওয়ার সুযোগ হয়, এমন কেস। এবারের কেসটা প্রথমে শুনে তেমন আহামরি কিছু মনে হয়নি, কিন্তু ফেলুদার বোধহয় একটা আশ্চর্য ক্ষমতা আছে, যার ফলে ও সেটার মধ্যে কিসের জানি গন্ধ পেয়ে নিতে রাজি হয়ে গেল। অবশ্যই এও হতে পারে যে মক্কেল ছিলেন বেশ হোমরা চোমরা লোক, আর তাই ফেলুদা হয়তো একটা মোটা রকম দাঁও মারার সুযোগ দেখে থাকতে পারে। পরে ফেলুদাকে কথাটা জিজ্ঞেস করতেও এমন কটমট করে আমার দিকে চাইল যে আমি একেবারে বেমালুম চুপ মেরে গেলাম। মক্কেলের নাম দীননাথ লাহিড়ী। বুধবার সকালবেলা ফোন করে পরদিন সকালে 8:30টায় আসবেন বলেছিলেন, আর ঠিক ঘড়ির কাঁটায় একটা গাড়ি এসে থামার আওয়াজ পেলাম আমাদের তারা রোডের বাড়ির সামনে। গাড়ির হর্নটা অদ্ভুত ধরনের, আর সেটা শোনা মাত্র আমি দরজার দিকে এগিয়ে গিয়েছিলাম। ফেলুদা একটা ইশারা করে আমায় থামিয়ে দিয়ে চাপা গলায় বলল, অত দেখলামও কেন, বেলটা বাজুক। বেল বাজার পর দরজা খুলে দিতে ভদ্রলোকের সঙ্গে চোখ পড়ল তার গাড়িটার দিকে। এমন পেল্লাই গাড়ি আমি এক রোলস রয়েস ছাড়া আর কখনো দেখিনি। ভদ্রলোকের নিজের চেহারাটাও বেশ চোখে পড়ার মতো, যদিও সেটা তার সাইজের জন্য নয়। টকটকে ফর্সা গায়ের রং, বয়স আন্দাজ 55-র কাছাকাছি, পরনে কোঁচানো ফিনফিনে ধুতি আর গিলে করা আদ্দির পাঞ্জাবি, আর তার পায়ে সাদা সুঁড় তোলা নাগরা। এছাড়া বাঁ হাতে রয়েছে হাতির দাঁত দিয়ে বাঁধানো হাতলওয়ালা ছড়ি,
আর ডান হাতে রয়েছে একটা নীল চৌকি অ্যাটাচি কেস। এরকম বাক্স আমি ঢের দেখেছি। আমাদের বাড়িতেই দুটো আছে, একটা বাবার, একটা ফেলুদার। এয়ার ইন্ডিয়া থেকে তাদের যাত্রীদের এই বাক্স বিনি পয়সায় দেয়। ভদ্রলোককে আমাদের ঘরের সবচেয়ে ভালো আর্ম চেয়ারটায় বসতে দিয়ে ফেলুদা তার উল্টো মুখে সাধারণ চেয়ারটায় বসল। ভদ্রলোক বললেন, আমিই কাল টেলিফোন করেছিলাম। আমার নাম দীননাথ লাহিড়ী। ফেলুদা গলা খাঁকরিয়ে বলল, আপনি আর কিছু বলার আগে আপনাকে দুটো প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই। ১ নম্বর, আপনার চায়ে আপত্তি আছে? ভদ্রলোক দু হাত জোর করে মাথা নুইয়ে বললেন, কিছু মনে করবেন না মিস্টার মিত্তির, অসময়ে কিছু খাওয়ার অভ্যাসটা আমার একেবারেই নেই। তবে আপনি নিজে খেতে চাইলে স্বচ্ছন্দে খেতে পারেন। ঠিক আছে। ২য় প্রশ্ন, আপনার গাড়িটা কি হিস্পানো সুইজা? ঠিক ধরেছেন। এ জাতের গাড়ি বেশি নেই এদেশে। 34-এ কিনেছিলেন আমার বাবা। আপনি গাড়িতে ইন্টারেস্টেড? ফেলুদা একটু হেসে বলল, আমি অনেক ব্যাপারে ইন্টারেস্টেড। অবশ্য সেটা খানিকটা আমার পেশার খাতিরেই। আই সি। যাই হোক, যে জন্য আপনার কাছে আসা। আপনার কাছে ব্যাপারটা হয়তো তুচ্ছ বলে মনে হবে। আপনার রেপুটেশন আমি জানি। সুতরাং আপনাকে আমি জোর করতে পারি না। কেবলমাত্র অনুরোধ করতে পারি যে কেসটা আপনি নিন। ভদ্রলোকের গলার স্বর আর কথা বলার ঢঙে বনেদি ভাব থাকলেও হামবড়া ভাব একটুও নেই, বরঞ্চ রীতিমতো ঠান্ডা আর ভদ্র। আপনার কেসটা কি সেটা যদি বলতেন। মিস্টার লাহিড়ী মৃদু হেসে সামনের টেবিলের ওপর রাখা বাক্সটার দিকে দেখিয়ে বললেন, কেসও বলতে পারেন, আবার অ্যাটাচি কেসও বলতে পারেন। হে হে হে। এই বাক্সটাকে নিয়েই ঘটনা। ফেলুদা বাক্সটার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, এটা বার কয়েক বিদেশে গেছে বলে মনে হচ্ছে। ট্যাগগুলো ছেঁড়া হলেও ইলাস্টিক ব্যান্ডগুলো এখনও দেখছি হাতলে লেগে রয়েছে। ১, ২, ৩। ভদ্রলোক বললেন, আমারটার হাতলেও ঠিক ওই রকম রয়েছে। আপনারটার? তার মানে এই বাক্সটা আপনার নয়? আজ্ঞে না। মিস্টার লাহিড়ী বললেন, এটা আরেকজনের। আমারটার সঙ্গে বদল হয়ে গেছে। আই সি। তা কিভাবে বদল হলো? ট্রেনে না প্লেনে? ট্রেনে। কালকা মেলে। দিল্লি থেকে ফিরছিলাম। একটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে ৪ জন যাত্রী ছিলাম। তার মধ্যে একজনের সঙ্গে বদল হয়ে গেছে। কার সঙ্গে হয়েছে সেটা জানা নেই বোধহয়? ফেলুদা প্রশ্ন করল। আজ্ঞে না, সেটা জানা থাকলে বোধহয় আপনার কাছে আসার প্রয়োজন হতো না। বাকি ৩ জনেরও নামও অবশ্য জানা নেই। একজন ছিলেন বাঙালি, নাম পাকরাশি। দিল্লি থেকে সঙ্গে উঠলেন। নামটা জানলেন কি করে? অন্য আরেকটি যাত্রীর সঙ্গে তার চেনা বেরিয়ে গেল। তিনি হ্যালো মিস্টার পাকরাশি বলে তার সঙ্গে আলাপ জুড়লেন। কথাবার্তায় দুজনকেই বিজনেসম্যান বলে মনে হলো। কন্ট্রাক্ট, টেন্ডার ইত্যাদি কথা কানে আসছিল। যার সঙ্গে কথা হচ্ছিল তার নামটা জানতে পারেননি? আজ্ঞে না, তবে অবাঙালি, যদিও বাংলা জানেন আর মোটামুটি ভালোই বলেন। কথায় বুঝলাম তিনি সিমলা থেকে আসছেন। আর তৃতীয় ব্যক্তি, তিনি বেশিরভাগ সময় বাঙ্কের ওপরেই ছিলেন, কেবল লাঞ্চ আর ডিনার সময় নেমেছিলেন। তিনিও বাঙালি নন। দিল্লি থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর তিনি আমায় একটা আপেল অফার করে বলেছিলেন সেটা নিজের বাগানের। আন্দাজে মনে হয় তিনিও হয়তো সিমলাতেই থাকেন, আর সেখানেই তার অর্চার্ড। আপনি খেয়েছিলেন অ্যাপেলটা? হ্যাঁ, কেন খাবো না? দিব্যি সুস্বাদু অ্যাপেল। তাহলে ট্রেনে আপনি আপনার অসময়ের নিয়মটা মানলেন না বলুন? ফেলুদার ঠোঁটের কোণে মিচকি হাসি। ভদ্রলোক হো হো করে হেসে বললেন, সর্বনাশ, আপনার দৃষ্টি এড়ানো তো ভারী কঠিন দেখছি। তবে আপনি ঠিকই বলেছেন, চলন্ত ট্রেনে সময়ের নিয়মগুলো মন সব সময় মানতে চায় না। এক্সকিউজ মি, ফেলুদা বলল, আপনারা কে কোথায় বসেছিলেন সেটা জানতে পারলে ভালো হতো।
আমি ছিলাম একটা লোয়ার বার্থে। আমার ওপরের বার্থে ছিলেন মিস্টার পাকরাশি, উল্টো দিকের আপার বার্থে ছিলেন আপেলওয়ালা, আর নিচে ছিলেন অবাঙালি বিজনেসম্যানটি। ফেলুদার কয়েক মুহূর্ত চুপ, তারপর হাত কচলে আঙ্গুল মোটকে বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু চা বলছি। ইচ্ছে হলে খাবেন, না হলে না। তোপসে, তুই যা তো চট করে। আমি এক দৌড়ে ভিতরে গিয়ে শ্রীনাথকে চায়ের কথা বলে আবার বৈঠকখানায় এসে দেখি ফেলুদা অ্যাটাচি কেসটা খুলেছে। চাবি দেওয়া ছিল না বুঝি? ফেলুদা জিজ্ঞেস করল। না, আমারটাতেও ছিল না। কাজেই যে নিয়েছে সে অনায়াসে খুলতে পারবে। ভেতরে কি আছে? এটার মধ্যে অবশ্যই সব মামুলি জিনিস। সত্যিই তাই। সাবান, চিরুনি, বুরুশ, টুথব্রাশ, টুথপেস্ট, দাড়ি কামানোর সরঞ্জাম, দুটো ভাঁজ করা খবরের কাগজ, একটা পেপার ব্যাগ বই, এইসব ছাড়া বিশেষ কিছুই চোখে পড়ল না। আপনার বাক্সে কোনো মূল্যবান জিনিস ছিল কি? ফেলুদা প্রশ্ন করল। দীননাথবাবু বললেন, নাথিং। এ বাক্সে যা দেখছেন তার চেয়েও কম মূল্যবান। কেবল একটা লেখা ছিল, একটা হাতের লেখা রচনা, ভ্রমণ কাহিনী। সেটা ট্রেনে পড়ব বলে সঙ্গে নিয়েছিলাম। বেশ লাগছিল পড়তে। তিব্বতের ঘটনা। তিব্বতের ঘটনা? ফেলুদা যেন খানিকটা কৌতূহল বাড়ল। হ্যাঁ, ১৯১৭ সালের লেখা। লেখকের নাম শম্ভুচরণ বোস। যা বুঝছি লেখাটা আসে আমার জ্যাঠামশায়ের সঙ্গে, কারণ ওটা আমাদের জ্যাঠামশাইকে উৎসর্গ করা। আমার জ্যাঠামশাই হলেন সতীনাথ লাহিড়ী, কাঠমান্ডুতে থাকতেন। রানাদের ফ্যামিলিতে প্রাইভেট টিউটরি করতেন। উনি অত্যন্ত অসুস্থ হয়ে প্রায় অথর্ব অবস্থায় দেশে ফেরেন ৪৫ বছর আগে। তার কিছুদিন পরেই মারা যান। ওর সঙ্গে এই জিনিসপত্রের মধ্যে একটা নেপালি বাক্স ছিল। আমাদের বাড়ির বক্সরুমের একটা তাকের কোণায় পড়ে থাকতো। ওটার অস্তিত্বই জানতাম না। সম্প্রতি বাড়িতে আরশোলা আর ইঁদুরের উপদ্রব বড্ড বেড়েছিল বলে পেস্ট কন্ট্রোলের লোক ডাকা হয়। তাদের জন্যই বাক্সটা নামাতে হয়, আর এই বাক্সটা থেকেই লেখাটা বেরোয়। কবে? এই তো আমি দিল্লি যাবার আগের দিন। ফেলুদা অন্যমনস্ক বিড়বিড় করে বলল, শম্ভুচরণ, শম্ভুচরণ। যাই হোক, মিস্টার লাহিড়ী বললেন, ওই লেখার মূল্য আমার কাছে তেমন কিছু নয়। সত্যি বলতে কি, আমি বাক্সটা ফেরত পাবার ব্যাপারেও কোনো আগ্রহ বোধ করছিলাম না। আর এই যে বাক্সটা দেখছেন, এটারও মালিককে পাওয়া যাবে এমন কোনো ভরসা না দেখে এটা আমার ভাইপোকে দিয়ে দিয়েছিলাম। তারপর কাল রাতে হঠাৎ মনে হতে লাগলো, এসব জিনিস দেখতে তেমন জরুরি মনে না হলেও এর মালিকের কাছে এর কোনোটাও হয়তো মূল্য বেশি থাকতেও পারে। যেমন ধরুন এই রুমাল, এতে নকশা করে জি লেখা রয়েছে। কে জানে কার সূচিকর্ম এই জি? হয়তো মালিকের স্ত্রী, হয়তো স্ত্রী আর জীবিত নেই। এই সব ভেবে মনটা খুঁতখুঁত করতে লাগলো। তাই আজ আমার ভাইপোর ঘর থেকে বাক্সটা তুলে আপনার কাছে নিয়ে এলাম। সত্যি বলতে কি, আমারটা ফেরত পাই না পাই তাতে আমার কিছু এসে যায় না, কিন্তু এই বাক্স মালিকের কাছে পৌঁছে দিলে আমার মন শান্তি পাবে। চা এলো। ফেলুদা আজকাল চায়ের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে হয়ে পড়েছে। এই চা আসে কার্শিয়ংয়ের মকাইবাড়ির টি এস্টেট থেকে। পেয়ালার সামনে এলে ভুর ভুর করে গন্ধও বেরোয়। চায়ে একটা নিঃশব্দ চুমুক দিয়ে ফেলুদা বলল, বাক্সটা কি অনেকবার খোলার দরকার হয়েছিল ট্রেনে? মাত্র ২ বার। সকালে দিল্লিতে ওঠার পর কিছুক্ষণের মধ্যেই লেখাটা বার করে নিই, আর রাত্রে ঘুমাবার আগে আবার ওটা ভিতরে ঢুকিয়ে রাখি। ফেলুদা একটা ৪ মিনিট ধরালো। দীননাথবাবু সিগারেট খান না। দুটো ধোঁয়ার রিং ছেড়ে ফেলুদা বলল, আপনি চাইছেন এ বাক্স যার তাকে ফেরত দিয়ে আপনার বাক্সটা আপনার কাছে এনে হাজির করি, এই তো? হতাশ হলেন নাকি? ব্যাপারটা বড্ড নিরামিষ বলে মনে হচ্ছে। ফেলুদা তার ডান হাতের আঙুলগুলো চুলের মধ্যে দিয়ে চালিয়ে দিয়ে বলল, না, আপনার সেন্টিমেন্ট আমি বুঝতে পেরেছি।
যে ধরনের সব কেস আমার কাছে আসে সেগুলোর তুলনায় এই কেসটা যে একটু বৈশিষ্ট্য আছে সেটাও তো অস্বীকার করা যায় না। দীননাথবাবু যেন অনেকটা আশ্বস্ত হলেন। একটা লম্বা হাঁপ ছেড়ে বললেন, আপনার রাজি হওয়াটা আমার কাছেও অনেকখানি। ফেলুদা বলল, আমার যথাসাধ্য আমি চেষ্টা করব। তবে বুঝতেই পারছেন এ অবস্থায় গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। যাই হোক, এবার আপনার কাছ থেকে কিছু তথ্য জেনে নিতে চাই। বলুন। ফেলুদা চট করে উঠে পাশেই তার শোবার ঘর থেকে তার বিখ্যাত সবুজ নোট বইটা নিয়ে এলো। তারপর হাতে পেন্সিল নিয়ে তার প্রশ্ন আরম্ভ করল। কোন তারিখে রওনা হন দিল্লি থেকে? 5ই মার্চ, রবিবার সকাল 6:30টার দিল্লি ছেড়েছি। কলকাতায় পৌঁছেছি পরদিন সকাল 9:30টায়। আজ হলো 9ই, অর্থাৎ গত তরশু। আর কাল রাতে আপনি আমাকে টেলিফোন করেছেন। ফেলুদা অ্যাটাচি কেসটা ভেতর থেকে একটা হলদে রঙের কোটকে ফিল্মের কৌটা বার করে তার ঢাকনার প্যাঁচটা খুলতেই তার থেকে কয়েকটা সুপুরি বেরিয়ে টেবিলের ওপর পড়ল। তার একটা মুখে পুড়ে চিবোতে চিবোতে ফেলুদা বলল, আপনার ব্যাগে এমন কিছু ছিল যা থেকে আপনার নাম ঠিকানা পাওয়া যেতে পারে? যতদূর মনে পড়ে কিছুই ছিল না। হুম, এবার আপনার 3জন সহযাত্রীর মোটামুটি বর্ণনা লিখে নিতে চাই, আপনি যদি একটু হেল্প করেন। দীননাথবাবু মাথাটাকে চিতিয়ে সিলিংয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, পাকরাশির বয়স আমার চেয়ে বেশি, 60-65 হবে, গায়ের রং মাঝারি, ব্যাগ ব্রাশ করা, কাঁচা পাকা চুল, চোখে চশমা, কণ্ঠস্বর কর্কশ। বেশ, যিনি আপেল দিলেন তার রং ফর্সা, রোগা, একহারা চেহারা, টিকোনো নাক, চোখে সোনার চশমা, দাড়ি গোঁফ কামানো, মাথায় টাক, কেবল কানের পাশে সামান্য কাঁচা চুল, ইংরেজি উচ্চারণ প্রায় সাহেবদের মতো। সর্দি হয়েছিল, বারবার টিস্যুতে নাক ঝাড়ছিলেন। বাবা, খাঁটি সাহেব। আর তৃতীয় ভদ্রলোক? আদৌ মনে রাখার মতো চেহারা নয়, তবে হ্যাঁ, নিরামিষ। উনি একমাত্র ব্যক্তি যিনি ভেজিটেবল থালি নিলেন ডিনার আর লাঞ্চে। ফেলুদা সব ব্যাপারটা খাতায় নোট করে চলেছে। শেষ হওয়ার পর খাতা থেকে মুখ তুলে বলল, আর কিছু? দীননাথবাবু মাথা নেড়ে বললেন, আর তো কিছু বলার মতো দেখছি না। দিনের বেলা বেশিরভাগ সময়ই আমার মন ছিল ওই লেখাটার দিকে। রাত্রে ডিনার খাবার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছি। ট্রেনে সচরাচর এত ভালো ঘুম হয় না। ঘুম ভেঙেছে একেবারে হাওড়ায় এসে, আর তাও মিস্টার পাকরাশি তুলে দিলেন বলে। তার মানে আপনিই বোধহয় সব শেষে কামড়া ছেড়েছেন? আগে হ্যাঁ, আর তার আগেই অবশ্যই আপনার ব্যাগ অন্যের হাতে চলে গেছে। তা তো বটেই। ভেরি গুড। ফেলুদা খাতা বন্ধ করে পেন্সিলটা শার্টের পকেটে গুজে দিয়ে বলল, দেখি আমি কি করতে পারি। সত্যজিৎ রায়ের ফেলুদার সমগ্রের বাক্স রহস্য গল্পের প্রথম পর্বের এখানেই সমাপ্তি। আশা করি ভালো লাগছে। বেশি বেশি গল্প শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ। পরবর্তী পর্ব নিয়ে আসবো আবার খুব তাড়াতাড়ি।